আসসালামু আলাইকুম। বাংলা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের খান বাংলা কেয়ারের পক্ষ থেকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলা ফার্স্ট পার্টের খুবই চমৎকার একটা কবিতা নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে তাহারই পরে মানে কবিতাটি। প্রথমেই বলে রাখি, আজকের ক্লাসটিকে আমরা ৩ টা ভাগে আলোচনা করব। প্রথমত কবিতার কবি পরিচিতি নিয়ে আলোচনা থাকবে। এরপরে থাকবে কবিতার মূলভাব নিয়ে আলোচনা। দেন সর্বশেষ থাকবে কবিতার ব্যাখ্যা নিয়ে আলোচনা। আশা করি মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবে। খান বাংলা কেয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহারই পরে মানে কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। শুরুতে তার কবিতার কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। সুফিয়া কামাল বরিশালের শায়েস্তাবাদে ১৯১১ সালের ২০শে জুন তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। তার মানে আমরা পেলাম কোথায়? তার জন্মস্থান বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে। তবে তার পৈতৃক নিবাস কিন্তু বরিশালে ছিলেন না। তার পৈতৃক নিবাস ছিলেন কুমিল্লা জেলায়। ঠিক আছে? সুফিয়ার বয়স যখন ৭ বছর, তখন তার পিতা সৈয়দ আব্দুল বারী তিনি গৃহত্যাগ করেন। এই পিতার অনুপস্থিতিতে সুফিয়া কামাল লালিত-পালিত হন কার কাছে? তার মা সৈয়দা সাবেরা খাতুনের স্নেহে। সৈয়দা সাবেরা খাতুন তার ভালোবাসা, আদর যত্ন দিয়ে তার কন্যা সুফিয়াকে বড় করে তোলেন। সুফিয়া কামালের প্রথম স্বামী সৈয়দ নিহাল হোসেন। তার সাথে বিবাহ হয় ১৯২২ সালে। কিন্তু এই সৈয়দ নেহাল হোসেন ১৯৩২ সালে যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে তিনি আবার বিবাহ করেন। দ্বিতীয় স্বামীর নাম কামাল উদ্দিন আহমেদ এবং এই কামাল উদ্দিন আহমেদের নামের লকব হিসেবে তার নামের সাথে তিনি লকবটা নিয়েছেন সুফিয়া কামাল। ঠিক আছে? কামাল শব্দটা আসছে কোত্থেকে? কামাল উদ্দিনের নাম থেকে। সুফিয়া কামাল ১৯১৮ সালে তার মায়ের সঙ্গে কলকাতা যান। মাথায় রাখবে, প্রথমেই কিন্তু তার ভিতরে যে কবি সত্তাটা এমনিতে জন্ম হয় নাই। তাহলে এটা কিভাবে জন্ম হয়েছে? কার দর্শনে জন্ম হয়েছে তার ভিতরে কবি সত্তাটা? তিনি যখন কলকাতা যান, সেখানে সাক্ষাৎ হয় রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে। তার দর্শন তাকে তার ভিতরের কবিসত্তাকে জাগ্রত করতে সাহায্য করেছে বা অনুপ্রাণিত করেছে। কিছুদিন পরে তিনি শায়েস্তাবাদে ফিরে আসেন বটে, কিন্তু তার শিশু মনে রোকেয়ার দর্শন, সেই স্মৃতি অম্লান হয়ে থাকে। রোকেয়ার ব্যক্তিত্ব তাকে অবিরাম অনুপ্রাণিত করতে থাকে এবং তার দর্শন থেকেই কিন্তু সুফিয়া কামাল এই কাব্যিক জগতে বা কবিতা লেখার জগতে অনুপ্রবেশ করেন। সুফিয়া কামালকে বলা হয় জননী সাহসিকা। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবির নাম কি? সুফিয়া কামাল। হ্যাঁ, তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন এটা অনেকবার এসেছে যে বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? সুফিয়া কামাল। তার মৃত্যুসাল কত? কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালের ২০শে নভেম্বর ঢাকা জেলায় মৃত্যুবরণ করেন। তার প্রথম প্রকাশিত পত্রিকা, তিনি মাসিক মোহাম্মদী পত্রিকায় এই তাহারই পরে মনে কবিতাটি সর্বপ্রথম প্রকাশ করেন মাসিক মোহাম্মদী পত্রিকায় ১৯৩৫ সালে। এই তাহারই পরে মনে কবিতাটি উৎসগ্রন্থ কোনটা? সাজের মায়া। এবং এই কবিতাটি কোন ছন্দে লেখা? অক্ষরবৃত্ত ছন্দে লিখিত হয়েছে। মনে রাখবা, এটি একটি সংলাপ নির্ভর কবিতা। আমরা যখন কবিতা নিয়ে আলোচনা করব, দেখতে পাবা যে কবি ভক্ত কবিকে একটা প্রশ্ন করতেছে, কবি সেই প্রশ্নের উত্তর দিচ্ছে। এই কবিতার মূল বিষয়বস্তু কি? বিষাদময় রিক্ততার সুর অথবা প্রিয়জন হারানোর বেদনা। দেখো, তার প্রথম স্বামী সৈয়দ নেহাল হোসেন যখন মারা যায়, ওই সময়টা ছিল শীতকাল এবং তাকে হারানোর বেদনায় তিনি একবারে বিভোর হয়ে পড়েন। তার মন একবারে ভেঙে পড়ে এবং ওই বেদনার জায়গা থেকেই কিন্তু তার কি এই তাহারেই পরে মানে কবিতাটি লেখা। মনে রাখবা যে তাহারেই পরে মানে কাহারে মনে পড়ে? তার স্বামী সৈয়দ নেহাল হোসেনের কথা তার মনে পড়ে। এরপরে আমরা কবিতার মূল ভাবটা নিয়ে একটু আলোচনা করে দেখি। কবিতাটিতে কবি প্রকৃতি ও মানব মনের সম্পর্ক প্রকাশ করেছেন। কি করছে? এই কবিতার মধ্যে কবি মানুষের মনের সাথে প্রকৃতির যে একটা সম্পর্ক থাকতে পারে, সেটাকে উপস্থাপন করেছেন। প্রকৃতির কারণে আমাদের মন কখনো ভালো হয়ে যায়, আবার প্রকৃতির সাথে মিশে বা আমাদের মন খারাপ থাকার কারণে প্রকৃতিও আমাদের মনকে কি করতে পারে না? আন্দোলিত করতে পারে না বা আমাদের মনকে ভালো রাখতে পারে না। সাধারণত প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস।
দেখো, আমাদের যখন মন খারাপ থাকে তখন আমরা কি করি? প্রকৃতির সাথে যাই, প্রকৃতির সান্নিধ্যে যাই, গাছের নিচে যাই অথবা নদীর পাড়ে যাই। গেলে কি হয়? আমাদের মনটা একটু ফুরফুরা হয়ে যায়, মন খারাপটা কেটে যায়। তবে কাছের প্রিয়জন হারানোর বেদনায় যখন হৃদয় আচ্ছন্ন থাকে, তখন চোখের সামনে হরেক রকমের রূপবৈচিত্র্য থাকলেও তা ব্যক্তির হৃদয়ে আগের মতো প্রভাব ফেলতে পারে না। কি বলছে? যখন তোমার কাছের মানুষ বা ভালোবাসার মানুষ তুমি হারাবা, তখন তোমার চতুর্পাশে হরেক রকমের রূপবৈচিত্র্য থাকলেও সেটা কিন্তু কি করতে পারবে না? তোমার মনে আগের মতো আর ভালো লাগাটা কাজ করাবে না। তোমার মনকে ভালো রাখতে পারবে না। কারণ তোমার আপনজন তুমি হারিয়েছ। তোমার আপনজন হারানোর বেদনায় তোমার মন বিহ্বল হয়ে রয়েছে। কবিতাটিতে কবি ঠিক এমনই এক অনুভূতি তুলে ধরেছেন। আশা করি খুবই প্রাঞ্জল ভাষা এবং সহজ সাবলীল ভাষায় মূলভাবটি বুঝতে পেরেছ। তোমাদের বোর্ড পরীক্ষায় মূলভাব আসে। আশা করি এতটুকু লিখলে সম্পূর্ণ মার্ক তোমরা ক্যারি করতে পারবা। এরপরে দেখো কবিতার ব্যাখ্যা। তবে ব্যাখ্যার আগে একটু ব্যাকগ্রাউন্ড তোমাকে জানতে হবে। দেখো, প্রকৃতিতে যখন বসন্ত আসে তখন দেখবা আমাদের চারপাশ যেন ফুলে ফলে একবারে ভরে যায়। প্রকৃতি তাকে নিজের নতুন রূপে সাজিয়ে নেয়। আর এই সময় কবিদের কাজ কি? এই ফুল ফলকে উপভোগ করে তারা কবিতা লিখে, গান লিখে তার সাহিত্যকর্মকে ভারী করে নেয়। ঠিক তেমনি সুফিয়া কামালও তো একজন কবি। তারও তো উচিত ছিল এই বসন্তের সময়ে কবিতা লেখা, গান লেখা, তার সাহিত্যকর্মকে ভারী করা। কিন্তু তিনি সেটা পারতেছেন না। তিনি যেন মন খারাপ করে ঘরের এক কোণে বসে আছেন। আর ঠিক তেমন সময়ে তার এক ভক্ত এসে কবিকে নানান রকমের প্রশ্ন করতেছেন যে, "আপনি কেন লিখতেছেন না? কেন উন্মনা হয়ে বসে আছেন? কেন আপনি ফাগুনকে বৃথাই হেলা করতেছেন, অবহেলা করতেছেন, উপেক্ষা করতেছেন?" এই রকমের প্রশ্ন করতে থাকে এবং কবি সেই প্রশ্নগুলোর খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছে। আর এটা নিয়েই মূলত আমাদের তাহার এই পরে মনে কবিতাটি। শুরুতেই তোমার একটা বিষয় জেনে রাখা উচিত যে এখানে কবির কথা কোনটা আর কবি ভক্তের কথা কোনটা? এটা আমাদের বুঝতে এবং বোঝাতে একটু বেগ পেতে হয়। সেজন্য আমি উপরেই লিখে রেখেছি দেখো যে কহিলাম, কবিতার ভিতরে যেখানে কহিলাম শব্দটা দেখবা সেখানে মনে করবা এটা কবি ভক্তের কথা, আর যেখানে কহিল সে দেখবা সেটা হচ্ছে কবির কথা। চলো আমরা কবিতাটা ব্যাখ্যা করি। হে কবি, নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। এটা কে বলছে? কবি ভক্ত। কবি যখন ঘরের এক কোণে বসে আছে তখন এসে বলতেছে যে, "হে কবি, তুমি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়।" ফাগুন বলতে কি? যে ফাগুন মাস। আমি পাশে তোমাদের বোঝার সুবিধার্থে শব্দ অর্থ দিয়ে দিয়েছি। ফাগুন মানে ফাগুন মাস, বসন্তকাল পৃথিবীতে চলে এসেছে। ধরা মানে কি? পৃথিবী। পৃথিবীতে ফাগুন মাস চলে এসেছে। এই যে ফাগুন মাস আসার মানে কি? প্রকৃতি তার নতুন রূপে নিজেকে সাজাচ্ছে, শাখে, শাখে ফুল ফুটতেছে, প্রতিটা গাছে ফল ধরতেছে। কিন্তু তুমি তো কবি, তোমার তো উচিত ছিল এই সময়ে গান রচনা করা, কবিতা লেখা, বসন্তকে বরণ করে নেয়া। কিন্তু তুমি নীরব হয়ে কেন বসে আছো? কবি ভক্ত যেন একটু বিস্মিত হয়ে তাকে জিজ্ঞেস করতেছে, "তুমি নীরব কেন? পৃথিবীতে তো বসন্ত চলে এসেছে, পৃথিবীতে তো ফাগুন চলে এসেছে। তাহলে তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও, তুমি তোমার কবিতা লেখায় ব্যস্ত হয়ে যাও, তুমি তোমার গান নিয়ে ব্যস্ত হয়ে যাও। বসন্ত বরিয়া তুমি লবে নাকি তব বন্দনায়?" বসন্তকে বরিয়া, বরিয়া শব্দের অর্থ কি? বরণ করে। তুমি লবে নাকি তব বন্দনায়? মানে তোমার বন্দনা দ্বারা, বন্দনা মানে কি? প্রশংসামূলক গান, প্রশংসামূলক কবিতা, ঠিক আছে? এই প্রশংসামূলক গান, কবিতা দ্বারা তুমি কি বসন্তকে বরণ করিয়া নিবে না? কারণ কবিদের কাজই তো হচ্ছে বসন্তকে নিয়ে গান রচনা করা। যখন প্রকৃতিতে ফুল ফলে ভরে যায়, প্রকৃতি তার নতুন রূপে নিজেকে সাজিয়ে নেয়, তখন তাদেরকে উৎসর্গ করে বা তাদেরকে লক্ষ্য করে তারা কি করে? কবিতা, গান রচনা করে। কহিল সে, কহিল সে কে? কবি। ঠিক আছে? কবি বলতেছে, "স্নিগ্ধ আঁখি তুলি।" কেমন আঁখি তুলছে? স্নিগ্ধ আঁখি। স্নিগ্ধ আঁখি বলতে কি? কোমল বা মায়াজড়িত চোখ। দেখো এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে কবির যে অঙ্গভঙ্গি বা ফিজিক্যাল এক্টিভিটিস সেটার দ্বারাই বোঝা যাচ্ছে যে তার মনটা আসলে কিন্তু খারাপ। তার মনে বেদনার সুর ভাসতেছে। তিনি বলতেছে, "দখিন দুয়ার গেছে খুলি।" দক্ষিণ দুয়ার বলতে কি বোঝানো হয়েছে? বসন্তের সময়ে দক্ষিণ দিক থেকে কিন্তু একটা বাতাস আসে। আর এই বাতাসে দক্ষিণের দুয়ার খুলে যায়। সেটাই কবি জিজ্ঞেস করতেছে কবি ভক্তের কাছে যে, "দক্ষিণ দুয়ার কি খুলে গেছে? বাতাবি লেবুর ফুল কি ফুটেছে? ফুটেছে কি আমের মুকুল?"
দেখো, বসন্ত আসলে কি হয়? বাতাবি লেবুর ফুল ফুটে, আমের মুকুল আসে, গাছে, গাছে নতুন ফল আসে। সকল গাছেই যেন ফুল ফুটে ফলে নিজেকে সুশোভিত করে। কিন্তু কবিতার রিক্ততার সুরে তার স্বজন হারানো বেদনার ভারাক্রান্ত হৃদয় নিয়ে সে যেন প্রকৃতির দিকে খেয়াল রাখতে পারেননি। তার মন যেন এখনো পড়ে আছে তার স্বজন হারানোর বেদনার দিকে। তিনি বলতেছেন যে, "বাতাবি লেবুর ফুল কি ফুটেছে? আমের মুকুল কি আসছে গাছে? দক্ষিণা সমীর তার গন্ধে, গন্ধে হয়েছে কি অধীর আকুল?" দক্ষিণা সমীর, সমীর বলতে কি? বাতাস। দেখো, দক্ষিণা বাতাসটা যখন বহে বসন্ত মাসে, তখন যে নানান গাছের ফুল, ফল এর ঘ্রাণে বাতাসটা কি হয়ে যায়? একবারে মৌ, মৌ ঘ্রাণে ভরে যায়, অধীর আকুল হয়ে যায়। সেটাই কবি ভক্তের কাছে প্রশ্ন করতেছেন বা জানতে চাচ্ছেন যে, "দখিন দুয়ার কি খুলে গেছে? বাতাবি লেবুর ফুল কি ফুটেছে? আমের মুকুল কি গাছে ধরেছে? দক্ষিণা সমীর গন্ধে, গন্ধে কি অধীর আকুল হয়েছে?" এটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে কবি একবার উন্মনা হয়ে বসে আছেন। তিনি প্রকৃতির কোনো খোঁজ খবর রাখতেছেন না। কারণ তার মনটা তার স্বজন হারানোর বেদনায় ভারাক্রান্ত। এখন আবার কবি ভক্ত বলতেছে, "এখনো দেখোনি তুমি?" মানে কবি ভক্ত যেন আশ্চর্য হয়ে গেছে যে প্রকৃতিতে বসন্ত এসেছে। আর তুমি একজন কবি, তুমি এর খবর রাখবে না? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? আমের মুকুল ফুটছে কিনা? দক্ষিণার সমীর গন্ধে, গন্ধে তার অধীর আকুল হয়েছে কিনা? এগুলো তো তোমার খোঁজ খবর রাখার কথা। আমি তো কবি ভক্ত। আমি তো কবি না। তাহলে আমি এগুলো কেন খবর রাখবো? খবর তো তোমার রাখার কথা। এই জায়গা থেকে কবি ভক্ত বিস্মিত হয়ে প্রশ্ন করছে, "এখনো দেখোনি তুমি?" কহিলাম। এখন আবার একটু ব্যথাতুর মন নিয়ে কবি ভক্ত কবিকে বলতেছে, "কেন কবি আজ এমন উন্মনা তুমি?" কবি ভক্ত প্রশ্ন করতেছে, "কেন তুমি আজ এত উন্মনা কেন? এত উদাসীন কেন? কোথা তব নব পুষ্প সাজ?" পুষ্প সাজ বলতে কি বোঝানো হয়? ফুলের অলংকারে সাজানো। এখানে পুষ্প সাজ বলতে বোঝানো হয়েছে যে কবিদের পুষ্প সাজ বলতে যখন বসন্ত চলে আসে প্রকৃতিতে, তখন তারা তাদের গান, তাদের সাহিত্যকর্ম দ্বারা বসন্তকে সাজিয়ে তোলে। ঠিক তেমনি তোমার গান এবং কবিতার এই সাজটা কোথায়? তুমি কি প্রকৃতিকে সাজিয়ে নিবে না? সেটা কবি ভক্ত কবিকে প্রশ্ন করতেছে আকুল হয়ে। কহিল সে সুদূরে চাহিয়া। কহিল কে? কবি। সুদূরে চাহিয়া মানে কবি ভক্ত কবির পাশে বসে আছেন, কিন্তু সে তাকাইছে কোথায়? অনেক দূরে, সুদূরে চাহিয়া তিনি বলতেছেন, "অলখের পাথার বাহিয়া।" অলখ শব্দের অর্থ কি? দৃষ্টির অগোচরে। দৃষ্টির অগোচরে তাকিয়ে, আর পাথার শব্দের অর্থ সমুদ্র, বাহিয়া মানে বেয়ে। বলতেছে যে অনেক দূর থেকে তরী তার এসেছে কি? মানে সাগরের অনেক দূর থেকে তরী মানে নৌকা বেয়ে কি এসেছে? বেজেছে কি আগমনী গান? যখন প্রকৃতিতে বসন্ত আসে। যেমন আমরা বসন্ত বরণ করি না? নববর্ষ উৎসব করি, তখন দেখো না? নির্দিষ্ট একটা দিনে আমরা গান এবং অন্যান্য সাংস্কৃতিক কার্যকলাপের মাধ্যমে আমরা ওই দিনটাকে বরণ করে নেই। ঠিক কবিও বলতেছে, "বেজেছে কি আগমনী গান?" বসন্তকে বরণ করার জন্য তো আরো অনেক কিছুই আছে। তো তারা কি সেই গান বাজিয়েছে? বা প্রকৃতিতে কি সেই আগমনী গান বেজেছে? বা ডেকেছে কি সে আমারে? এই কবি অভিমানের জায়গা থেকে বলতেছে যে, "বসন্ত তো প্রকৃতিতে চলে এসেছে তোমার কথা মতো। তবে সেই বসন্ত কি আমাকে ডেকেছে? আমাকে কই? আমাকে তো ডাকে নাই। শুনি নাই, রাখি নাই সন্ধান।" কারণ কবির মন তার আপনজন হারানোর বেদনায় বিভোর হয়ে আছে। সেজন্য তিনি কোনো কিছুই যেন শোনেন নাই এবং সন্ধানও রাখেন নাই। পরবর্তীতে কবি ভক্ত আবার বলতেছে, কহিলাম, "ওগো কবি, রচিয়া লও না আজো গীতি।" এখন আবার কবি ভক্ত একটু অভিমানের জায়গা থেকে বলতেছে, "ওগো কবি, রচিয়া লহ না আজো গীতি।" মানে আজকে তুমি গান, কবিতা এগুলো একটু রচনা করিয়া নাও। এখন তোমার সাহিত্যকর্ম আবার শুরু করো। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। মানে বসন্ত বন্দনা বলতে কি? যে বসন্তকে গান এবং কবিতা দ্বারা বন্দনা করে নেয়া, মানে তোমার সাহিত্যকর্ম দ্বারা তুমি বসন্তকে বন্দনা করে নিবে, বসন্তকে গ্রহণ করে নিবে। তোমার কণ্ঠে শোনার আমার এটাই একটা মিনতি, এটাই আমার প্রার্থনা যে আমি তোমার কণ্ঠে শুনব বসন্তের বন্দনা। এটা দ্বারা কবি ভক্তের আকুতি প্রকাশ পেয়েছে বা মিনতি, করুণা প্রকাশ পেয়েছে। কহিল সে মৃদু মধুস্বরে, কে বলছে? কবি। না হলো না হোক এবারে। আচ্ছা,
এবার তো আমি কবিতা লিখিই নাই, তাহলে থাক এবার বাদই দাও। প্রতি বছরই তো আমি কবিতা লিখি, বসন্তকে বরণ করি। কিন্তু এবার যেহেতু আমি কবিতা লিখি নাই, বসন্তকে বরণ করি নাই, তাহলে বাদ দাও। আমার এবার আর লেখার প্রয়োজন নাই। কারণ কি? এখানে দেখো কবির আবার অভিমান তৈরি হয়েছে বসন্তের প্রতি। আমাকে গাহিতে গান, বসন্তেরে আনিতে বরিয়া রহেনি। কি বলছে? যে আমার গান গাইতে হবে এবং বসন্তকে আমার গান দ্বারাই বরণ করে নিতে হবে। এজন্য সে তো অপেক্ষা করে নাই। আনিতে বরি, আনিতে শব্দের তো অপেক্ষাকে বোঝায়। যে বসন্তের বরণ করিয়া আনতে সে তো অপেক্ষা করেনি। মানে সে যে প্রকৃতিতে চলে আসছে এবং আমার গান দ্বারা আমি তাকে বরণ করি নাই, সে তো আমার কথা মনে রাখে নাই। সে তো ভুলে নাই যে আমি গান রচনা করি নাই, আমি তাকে বরণ করি নাই, সেটা তো সে ভুলে নাই। সে তো প্রকৃতিতে চলে এসেছে তার আপন গতিতে। এসেছে তার ফাগুন সরিয়া, মানে ফাগুন সরিয়া শব্দের অর্থ কি? স্মরণ করে। মানে ফাগুনকে সে স্মরণ করে প্রকৃতিতে চলে এসেছে, অথচ আমাকে সে মনে রাখে নাই। অথচ সে এসেছে কাকে স্মরণ করে? ফাগুনকে স্মরণ করে। যেহেতু ফাগুনকে স্মরণ করে সে প্রকৃতিতে চলে এসেছে, অতএব আমার গান, আমার কবিতা রচনা করার এবার আর দরকার নাই। আমার বরণ করারও কোনো দরকার নাই। কবির গভীর একটা উদ্বেগ প্রকাশ পেয়েছে বা অভিমান প্রকাশ পেয়েছে। কহিলাম, আবার কবি ভক্ত বলতেছে, ওগো কবি, অভিমান করেছ কি তাই? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। দেখো এখানে কি বলছে? কবি ভক্ত বলতেছে, ওগো কবি, অভিমান করেছে কি তাই? এই যে ফাগুনকে স্মরণ করে প্রকৃতিতে বসন্ত চলে এসেছে, তোমাকে সে ডাকেনি, তোমাকে সে সন্ধান করেনি, তোমার গানের সে অপেক্ষা করেনি, এ কারণে কি তুমি অভিমান করেছো? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই। মানে প্রকৃতিতে বসন্ত চলে এসেছে, যাক, তোমাকে সে স্মরণ করে নাই, ফাগুনকে স্মরণ করে এসেছে। তুমি তো কবি, তোমার তো কিছুটা ভুল তাকে ক্ষমা করে দেয়া উচিত। তুমি তারে শুধু শুধু অবহেলা করতে পারো না, তুমি তারে বরণ করে নাও। এ আবার মিনতি প্রকাশ পেয়েছে এটার মাধ্যমেও। এই যে কবির কাছে অনুনয় বিনয় প্রকাশ পেয়েছে। কহিল সে পরম হেলায়। কে বলছে? কবি বলতেছে, কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়? বৃথা কেন? মানে ফাগুনকে স্মরণ করে সে প্রকৃতিতে এসেছে, তাহলে আমি যে কবিতা লিখি নাই, আমি যে তাকে বরণ করে নাই, সেটা কেন বৃথা হবে? আমার তাকে বরণ না করলে যে বৃথা হবে বিষয়টা এমন না, বরং সে তো ফাগুনকে স্মরণ করে এসেছে। তাহলে ফাগুন বেলায় ফুল কি ফোটেনি শাখে? ফাগুনকে যেহেতু সে স্মরণ করে এসেছে প্রকৃতিতে, তাহলে এই ফাগুন মাস কি তার শাখে, মানে কি গাছের ডালে ডালে কি ফুল ফুটায়নি? পুষ্পারতি লবে নাকি ঋতুর রাজন? ঋতুর রাজন অর্থ কি? বসন্ত। পুষ্পারতি বলতে ফুলের বন্দনা বা নিবেদন, মানে ফুল দিয়ে কোনো কিছুকে বরণ করে নেয়া, এটাকে বোঝানো হয়েছে। পুষ্পারতি লবেনে কি ঋতুর রাজন? মানে ফুল দিয়ে কি বসন্তকে বরণ করে নেবে না ঋতুর রাজন? মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি। মাধবী কুড়ি কি? মাধবী বলতে বাসন্তী লতাকে বোঝানো হয়। আর কুড়ি শব্দের অর্থ কি? মুকুল। এর কি গন্ধ নাহি? করেনি সে অর্ঘ্যবিরোচন? দেখো এখানে আবার যেন কবিতার উদাসীনতা এবং একটা অভিমান প্রকাশ পেয়েছে। যে আমি কবিতা লিখি নাই, তাতে কেন ফাগুন বৃথা হবে? তাতে কেন বসন্ত বৃথা হবে? বরং সে যেহেতু ফাগুনকে স্মরণ করে এসেছে, তাহলে ফাগুনের তো উচিত ছিল ফুল ফুটানো এবং ঋতুর রাজনকে পুষ্পারতি দিয়ে বরণ করে নেয়া, মাধবীর বুকে গন্ধ বহন করা এবং অর্ঘ্য বিরোচন করা। এটা তো ফাগুনের প্রয়োজন ছিল। যেহেতু ফাগুনকে স্মরণ করে এসেছে, অতএব এই দায়িত্বটা ছিল ফাগুনের। ফাগুন কি এগুলো করে নাই? ফাগুন কি গাছে গাছে ফুল ফোটায়নি? ফাগুন কি বসন্তকে পুষ্পারতি করেনি? মাধবীর বুকে সে কি গন্ধ বহন করেনি? সে কি অর্ঘ্য বিরাজন করেনি? কবির ব্যথাতুর মনে, স্বজন হারানোর বেদনা ভারাক্রান্ত মনে তার আবার এগুলো জানতে চাওয়া। কবি ভক্ত আবার বলতেছে, হোক, যা হওয়ার হয়েছে, তবু বসন্তের প্রতি কেন এত তীব্র বিমুখতা? বসন্ত একটা ভুল করেছে, তোমাকে স্মরণ করে আসে নাই, তবুও তার প্রতি তোমার এত কেন তীব্র বিমুখতা? বিমুখতা শব্দের অর্থ অপছন্দ। তোমাকে স্মরণ করে আসে নাই, তবে তুমি কেন বসন্তকে এতটা অপছন্দ করো? কহিলাম, কি বলল? কহিলাম বলতে কবি ভক্ত, উপেক্ষায় ঋতুর রাজে কেন কবি দাও তুমি ব্যথা? মানে ঋতুর রাজকে উপেক্ষা করে তুমি কবি হিসেবে তাকে ব্যথা দাও কেন? তুমি বসন্তকে ব্যথা দাও কেন? এটা তো তোমার উচিত না। তুমি তো কবি, তুমি তো তাকে কবিতা এবং তোমার সাহিত্য কর্মের দ্বারা বরণ করে নেয়ার কথা। তুমি তাকে ব্যথা দিতে পারো না।
কহিল সে কাছে সরে আসি। দেখো, একবার কবি কি করছে? অন্যদিকে তাকিয়ে কথা বলছে, একবার উৎসুক চাহনি দ্বারা কথা বলছে। এখন কি করছে? কবি ভক্তের প্রতি তার যেন একটা মায়া কাজ করতেছে। সে কাছে সরে আসি মানে কবি ভক্তের কাছাকাছি এসে তিনি বলতেছে, কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কুহেলি শব্দের অর্থ কি? কুয়াশা। আর উত্তরি শব্দের অর্থ চাদর। মাঘের সন্ন্যাসী বলতে শীতকালকে বোঝানো হয়েছে। কুহেলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। দেখো, এখানে কি বোঝানো হয়েছে? রিক্ততাকে, তার স্বজন হারানোর বেদনাকে। কারণ এই শীতকালে তার যে স্বামী নেহাল হোসেন তিনি মারা গিয়েছেন। কুহেলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী বলতে দেখো, প্রকৃতিতে যখন কুয়াশা আসে, শীত আসে, তখন শীতের চাদর যেন প্রকৃতিকে একবারে আচ্ছন্ন করে রাখে এবং তখন গাছপালা একবার কি হয়ে যায়? পাতা শূন্য হয়ে যায়। তখন একটা প্রকৃতিতে রিক্ততার সুর চলে আসে। সবকিছু হারানোর বেদনা যেন প্রকৃতিতে বাজতে থাকে। ওই জায়গা থেকেই কবি বলছেন যে, "গিয়াছি চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে।" মানে গিয়াছি চলিয়া মানে চলে গেছে ধীরে, ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। মানে যেই জায়গাটা বা যেই দিগন্তটা পুষ্পশূন্য, যেখানে পুষ্প শব্দের অর্থ কি? পাতা, শূন্য মানে শূন্য, খালি। পুষ্পশূন্য বলতে পাতাশূন্য দিগন্তের পথে। যেখানে কোনো কিছু নাই, রিক্ত হস্তে। তিনি কিভাবে গেছেন? রিক্ত হস্তে শব্দের মানে খালি হাতে চলে গেছেন। তাহার এই পরে মনে ভুলিতে পারি না কোনোমতে। মূল কবিতার থিমটুকু এই শেষের লাইনে, নানান রকমের হরেক আয়োজনে তার মনটাকে উৎফুল্ল করতে পারেননি। মূল থিম এতটুকুই ছিল। তোমরা যদি আমাদের ক্লাস থেকে উপকৃত হয়ে থাকো, তাহলে এই ক্লাসটি তোমাদের নিজেদের ভিতরে না রেখে সকলের ভিতরে ছড়িয়ে দাও। সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে।